এতটাই শক্তিশালী হয়ে যান যাতে প্রফেসর ইউনূস অসহায় হয়ে পড়েন। তিনি বারবার সিদ্ধান্ত পরিবর্তন করতে থাকেন। পরে একটা আঞ্চলিক শক্তির চাপ এবং নিজের অঙ্ক মেলাতেই তিনি নির্বাচনমুখী হতে বাধ্য হন। তার হিসাব নিকাশ ছিল যদি নির্বাচন ভণ্ডুল হয়ে যায় তাহলে তার ব্যক্তিগত পুঁজিপাটটা সবই যাবে, শূন্য হাতে বাড়ি ফিরবে। এমন সন্দেহ, এমন কানাঘুষো, এমন জল্পনা যখন মাসের পর মাস ধরে ছিল এবং বিএনপির রাজনীতিবিদ, বিএনপি সংশ্লিষ্ট বুদ্ধিজীবীদের একটা অংশ তো বটেই, এমনকি হাদির হত্যাকাণ্ডের পর হাদির পরিবারের সদস্যরা, তার ভাই জনসভায় দাঁড়িয়ে বলেছেন উপদেষ্টাদের কেউ কেউ এই হত্যাকাণ্ডে জড়িত। সম্পাদক নুরুল কবির বলেছেন যে উপদেষ্টাদের কারো কারো জ্ঞাতসারেই তারা জানতেন, এরপরেও সরকারই এমন ভাঙচুর, এমন অগ্নিকাণ্ড ঘন্টার পর ঘন্টা ঘটতে দিয়েছে। এসব বলবার পরেও কারা ঠিক এই ঘটনাগুলো ঘটিয়ে আসছিল তা সম্পর্কে খুব স্বাভাবিকভাবেই ইউনূস সরকার যতদিন ক্ষমতায় ততদিন বাংলাদেশের সংবাদ মাধ্যম মুখ খোলেনি। বাংলাদেশের সংবাদ মাধ্যম এমন কোনো প্রতিবেদন ছাপেনি, কিন্তু এই সাহস প্রথম করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক মানবজমিন। তারা সরাসরি লিখছে যে কিন্তু কেন, সেই প্রশ্নের উত্তর প্রতিবেদনটি যেভাবে লেখা হয়েছে তাতে মনে হচ্ছে এই বিস্ফোরক তথ্যে ঠাসা প্রতিবেদনটি হয়তো কয়েক পর্বে তারা ছাপবেন, এই পরিকল্পনার অন্যান্য অংশও তারা জানাবেন, কিন্তু প্রথম যে দফা তারা ছেপেছেন সেখানে তারা স্পষ্ট বলেছেন তিনজন উপদেষ্টা সক্রিয়ভাবে বাংলাদেশের নির্বাচন ঠেকিয়ে দিতে কাজ করছিলেন এবং এমনভাবে তারা ইউনূস প্রশাসনকে, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর চেপে বসেছিলেন। তিনজন উপদেষ্টার বাইরে আরো একজনের কথাও তারা বলেছেন। মানবজমিন পত্রিকা কিন্তু তিনজনের নাম সরাসরি উল্লেখ করে নাই, কিন্তু যেসব সূত্র তারা ধরিয়ে দিয়েছে তার মাধ্যমে যেমন কারা সেই তিন উপদেষ্টা তা স্পষ্ট হয়ে ওঠে, তেমনি মানবজমিন সূত্রে, রাজনীতিবিদদের সূত্রে, বিভিন্ন সূত্র মিলিয়ে এই তিনটি নাম সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া যায় এই প্রতিবেদনটি পাঠ করলে। এই প্রতিবেদনের চতুর্থ একজনের কথাও একেবারে দ্বিতীয় লাইনেই আছে। প্রতিবেদনটি শুরুই হয়েছে, এ বিষয়ে তো আমি আপনাদেরকে অসংখ্যবার বলেছি, বিশেষ করে খালেদা জিয়ার জানাজার পর যে ভীষণভাবে অস্থির হয়ে উঠেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। পুরো 18 মাসই তার কেটেছে দুপক্ষকে, বিএনপি জামাত এই দুপক্ষকেই খুশি রাখতে, এবং এখন এই শেষ সময়েও তিনি যেই ক্ষমতায় আসুক তার সঙ্গেই যাতে ক্ষমতায় লটকে যেতে পারেন সে বিষয়ে ভীষণভাবে তৎপর হয়ে উঠেছেন। কিন্তু ওই তিন উপদেষ্টার মূল উদ্দেশ্য ছিল নির্বাচনটাকে বিলম্বিত করে দেওয়া। মানবজমিন লিখছে লাইনে গা শিউরে ওঠার মতো বিস্ফোরক তথ্য আছে মানবজমিনের এই খবরে, আর যদি মেলান এই ব্যক্তিদের সঙ্গে এদের কর্মকাণ্ডকে তাহলে সম্ভবত এই প্রতিবেদনটি পাঠ আরো একটা গুরুতর অনুভূতি দেবে যে কাউকে। মানবজমিন বলছেন পরে তিনি একগাদা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেন। সে তো একটা বিস্ময় বটেই, সেকেন্ড রিপাবলিক, নতুন সংবিধান ছুঁড়ে ফেলা, নতুন বন্দোবস্তে, এসব তো আমাদের সিলেবাসে পড়ে এলো। এরপর মানবজমিন স্পষ্টত লিখছে যে এই তিন উপদেষ্টা মিলে নির্বাচনের দিন পর্যন্ত বিশেষ বিশেষ আসনে কি করে তাদের পছন্দের রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনবেন সে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন। কি ছিল তাদের পরিকল্পনা? এই লাইনটি দিয়ে মানবজমিন তাদের প্রতিবেদন শেষ করেছে। তার প্ল্যান 2 কি ছিল সে বিষয়ে নিশ্চয়ই মানবজমিন আমাদের জানাবে। কিন্তু এই তিন উপদেষ্টা যে কি খেলা খেলছিলেন সেটাতে বিএনপির পূর্ণাঙ্গ নজর ছিল, বিএনপি সম্পূর্ণভাবে ওয়াকিবহাল ছিল এবং নজর রাখছিল, সেটা পরিষ্কারভাবে মানবজমিন লিখেছে। কারণ মানবজমিন বলছে এই তিন উপদেষ্টা বিদেশি বিভিন্ন দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদেরকেও এই ভয় দেখিয়ে যাচ্ছিল যে বাংলাদেশে নির্বাচন হয়ে গেলেই নির্বাচনে একটা বিশেষ শক্তির উত্থান ঘটবে, এবং যেহেতু ওই বিশেষ শক্তির উত্থানে কোনো বিদেশি শক্তি আগ্রহী নয় বাংলাদেশে, সে কারণে তারা ধারণা করছিল যে যত তারা ভয় দেখাবে তত নির্বাচনটা পিছিয়ে যাবে, এবং সেটা বলেই তারা নির্বাচনটি ঠেকিয়ে রাখার চেষ্টা করছিল। মানবজমিন লিখছে এমনকি নির্বাচনের আগে ওই বিশেষ শক্তির রাজনৈতিক উত্থানের বিষয়ে তারা নানা রকম
ফরমায়েশি জনমত জরিপও পরিচালনা করিয়েছে এবং সেসব জনমত জরিপের উদাহরণ নিয়েও তারা বিদেশি বিভিন্ন দূতাবাসে হাজির হয়ে নির্বাচন হলে বাংলাদেশে কত বড় বিপদ আসছে সে বিষয়ে একটা আশঙ্কা তুলে ধরতো। মানবজমিন গুরুতর যে বিষয়গুলো সামনে এনেছে, মব সন্ত্রাস উস্কে দিয়ে তারা নির্বাচন ঠেকাতে চাইছিল এটা বলে তো প্রতিবেদন শুরু করেছেই। তারা সরাসরি বলেছে যে প্রকৃতপক্ষে এমন এক ব্যক্তির হাতে তার মানে আমাদের ক্ষমতা ছিল যে সত্যি হাদি নিহত হয়েছেন, সন্ধ্যাবেলার দিকে এই খবর প্রকাশিত হওয়ার পরেও তিনি নিশ্চিন্তে ঘুমাতে চলে যেতে পেরেছেন এবং তারপর তার প্রতিক্রিয়ায় কি কি ঘটে, মানে তারা তো লাগাতার জমায়েত করতে বলেছিল, প্রথম আলো ডেইলি স্টারে হামলা হতে পারে এই হুমকি তো তারা দিয়েই রেখেছিল, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ছিলেন ঘুমে। এবং মানবজমিন লিখছে যে মানে মানবজমিন পত্রিকা সুনির্দিষ্টভাবে জানে যে আশঙ্কা নিউ এজ সম্পাদক নুরুল কবির প্রকাশ করেছেন যে সরকারের এক রকমের অনুমোদনে প্রথম আলো ডেইলি স্টারের ভাঙাভাঙি ঘন্টার পর ঘন্টা ধরে চলেছে, আগুন দেওয়া গেছে সাংবাদিকদের ভেতরে রেখে। মানবজমিন এখন লিখছে পুলিশকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছিল যাতে তারা অনেক বিলম্বে ঘটনাস্থলে গিয়ে সক্রিয় হয়। ভেবে দেখেন, এই রিজওয়ানা হাসান খান, এই ফাউজুল কবির খান, এরা দুজন মানে সরকারের জনপ্রশাসন কমিটি যে গঠন করে দিলেন ইউনূস সরকার, মানে যেটা কিন্তু সাধারণভাবে নাই, যেটা একদম মানে ডক্টর ইউনূসকে একরকমের চাপের মুখে ফেলে জনপ্রশাসনের সকল রদবদলের জন্য একটা বিশেষ কমিটি গঠনের ব্যবস্থা হলো উপদেষ্টা পরিষদ থেকে। তার সদস্য, মুখ্য সদস্য ছিলেন কিন্তু রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান। এই জনপ্রশাসন কমিটি যে ভয়াবহভাবে পক্ষপাত দুষ্ট হয়ে বিভিন্ন জায়গায় নিয়োগ করছে সেই অভিযোগ তুলে কিন্তু অক্টোবর মাসে গিয়েও বিএনপি ফাউজুল কবির খানের অপসারণ চেয়ে এসেছিল এবং আদিলুর রহমান খানকে নিয়েই সেদিন বৈঠকে বসেছিলেন ডক্টর ইউনূস। কাজেই ডক্টর ইউনূস, আদিলুর রহমান খান, আসিফ নজরুল এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ বিএনপির সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত জন উপদেষ্টা পরিষদে, এমন তিন ব্যক্তিকে নিয়ে বসার পর ওই আদিলুর রহমান খানের নাম হয়তো বিএনপি উচ্চারণ করে নাই, কিন্তু মানবজমিন স্পষ্টত বলছে যে কোন কোন উপদেষ্টা এসব কাজ করছিল বিএনপি এটা পরিষ্কার জানতো। এবং মানবজমিন বলছে সন্ধ্যা হলে তারা কি করে সরকারটার কোন জায়গায় কি কাজ করাবে বা কোথায় কোন মক করাবেন, কিভাবে তারা পুরো নিয়ন্ত্রণটা ধরে রাখবেন, নির্বাচনটা পিছিয়ে দেবেন, এ বিষয়ে বৈঠক করবেন। এবং সে কারণে তিনি লন্ডন বৈঠকের আয়োজন করেছিলেন, উদ্যোগী হয়েছিলেন, সেটা বলছে মানবজমিন। এবং মানবজমিন বলছে যে ওই বৈঠকের পর এই তিন উপদেষ্টা মিলে আরো উস্কে দেওয়া শুরু করে অপরপক্ষ, কিছুতেই নির্বাচনমুখী হতে না দেয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে। এবং তারা এই উপদেষ্টারা এই বৈঠকের আগেও নানা ষড়যন্ত্র করছিল, লন্ডন বৈঠকের আগেও, এবং তফসিলটা কিছুতেই ঘোষিত হচ্ছিল না। মনে রাখবেন, ডিসেম্বর মাসে তফসিল ঘোষিত হওয়ার আগের দিন পর্যন্ত নির্বাচন হবে কিনা, আদৌ তফসিল ঘোষিত হবে কিনা তা নিয়ে ব্যাপক উদ্বেগ ছিল বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মনে। আমি যে বলছিলাম যে মানবজমিন পত্রিকা নানা ইঙ্গিতে স্পষ্ট করেছে যে এই ব্যক্তিরা কারা। আমার সূত্র মিলিয়ে আমি তো জেনে নিয়েছি নামগুলো নিশ্চিতভাবে, কিন্তু রিজওয়ানা হাসানের নাম একরকম তারা সূত্র দিয়ে স্পষ্ট করে দিয়ে, তিনি তার স্বামী ছাড়াও পরিবারের আরো 3 সদস্য নিয়ে যান এবং রাষ্ট্রীয় ছুটি এবং তার সফরের যে প্রজ্ঞাপন তাতে যা পাওয়া যায় তার চেয়ে আরো কয়েকদিন বেশি তিনি পাকিস্তানে কাটিয়ে আসেন এবং এর মধ্যে কয়েকদিন তার খোঁজ পায় না বাংলাদেশ সরকার কিংবা পাকিস্তানে বাংলাদেশের দূতাবাসও। সে খবর তখন নানা মাধ্যমে বেরিয়ে এসেছিল। রিজওয়ানা হাসানের দোর্দণ্ড প্রতাপ পুরো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সে বিষয়টা বিশেষভাবে উল্লেখযোগ্য বটেই। একদিকে তার পিতা মুসলিম লীগের প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন, পাকিস্তান আমলে 70-এর নির্বাচনেও আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন, 79 সালে জিয়ার আমলে এসে বিএনপিতে যোগ দিয়ে নির্বাচন করে এমপি হন, এরপর মন্ত্রী হন, এরশাদের আমলে আবার এরশাদ সরকারের জাতীয় পার্টিতে যোগ দিয়েছিলেন সৈয়দা রিজওয়ানা হাসানের বাবা। আর রিজওয়ানা হাসান নিজে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার পর একদিকে যেমন আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সকল সয় সম্পত্তি তার স্বামী আর তার পুত্র মিলে ব্যবস্থাপনা করছেন,
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে, অন্যদিকে তার স্বামী বিএনপির নমিনেশন নিয়ে নির্বাচন করবার জন্য কুমিল্লার হোমনায় সক্রিয় হয়ে উঠেছিলেন, আর রিজওয়ানা হাসান নিজে সক্রিয় হয়ে উঠেছিলেন এই পুরো নির্বাচনী প্রক্রিয়াটাই ঠেকিয়ে দিতে। এমন সব দারুণ রহস্যময় চরিত্র দিয়ে উপদেষ্টা পরিষদ সাজিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নিজের যেমন নানা জায়গা থেকে নানা কিছু পাওয়ার এবং নানা প্রতিশ্রুতি দিয়ে আসার কারণে নানা ধান্দা ছিল, ঠিক তেমনি এমন সব অসৎ উদ্দেশ্য ছিল এই উপদেষ্টা পরিষদের অনেক অনেক সদস্যের। যত দিন যাবে এমন করে আরো অনেক খবর বেরিয়ে আসবে, সে প্রত্যাশা তো করাই যেত।